জন্য একটা আলাদা স্বতন্ত্র রাষ্ট্র কিভাবে করা যায়, সেই কারণে ওনাকে তারপর থেকে শেরেবাংলা নামে সবাই চেনেন। তার জীবনের প্রধান লক্ষ্যই ছিল তৎকালীন সময়ের জমিদারদের কাছ থেকে যে শোষণ শাসন, সেখান থেকে প্রজাদেরকে মুক্ত করা এবং এই জমিদারদের শোষণ থেকে প্রজাদের অধিকার, গণতান্ত্রিক অধিকার ফেরত আনা। তারপরে বিভিন্ন রকম যে মহাজনী সুদের মধ্যে আটকে গেল কৃষকরা, তাদেরকে ঋণের ফাঁদ থেকে বের করে আনা, যে কারণে ঋণ সালিসি বোর্ড করা হলো। এবং এইভাবেই জমিদারি প্রথা একটা পর্যায়ে গিয়ে কিন্তু বিলুপ্ত হয়ে গেল এবং কৃষকরাও বা প্রজারাও কিন্তু ঋণ থেকে মুক্তি পেয়ে গেল। এবং তারপর ধারাবাহিকতা অনুযায়ী বাঙালি মুসলমানদের মধ্যে শিক্ষার প্রসার করতে শুরু করলো এবং এখন আমাদের দেশে আর এই সমস্যাটা নাই। কিন্তু যারা ইতিহাস সম্পর্কে চর্চা করেন তারা সকলেই বুঝতে পারবেন যে জমিদারি প্রথার হাত থেকে এই কৃষকদেরকে, প্রজাদেরকে রক্ষা করা, জমিদারি প্রথা বাতিল করা, ঋণ সালিসি বোর্ড গঠন করা এবং এইভাবে কৃষক প্রজাদের, কারণ এর শতকরা 90% তখন মুসলমানরাই ছিল কৃষক প্রজা, জমিদারদের বেশিরভাগই ছিল তখন হিন্দু। এই পুরো বিষয়টাই নিষ্পত্তি হয়েছে শেরেবাংলার চিন্তা থেকে, শেরেবাংলার কর্ম থেকে, শেরেবাংলার রাজনীতি থেকে এবং শেরেবাংলার হাত ধরে। একই সঙ্গে এটাও আমাদেরকে খেয়াল করতে হবে, যখন জমিদারি প্রথা উচ্ছেদ হয়ে গেল এবং প্রজা জমিদারের সম্পর্ক যখন আর থাকলো না, স্বাভাবিকভাবেই শেরেবাংলার রাজনীতিও কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে পড়ল। সে কারণেই শেরেবাংলা এখনকার যুগে তার রাজনৈতিক উত্তরাধিকার বলতে গেলে আর নাই। কারণ তিনি যে রাজনীতিটা করতেন, সেই জমিদারি প্রথা যেহেতু শেষ হয়ে গেছে, প্রজারা যেহেতু মুক্তি পেয়ে গেছে, এ কারণে আর কৃষক প্রজা পার্টির কিন্তু আর প্রয়োজন পড়ে নাই। পরবর্তীতে যখন ভারতে মুসলিম লীগের নেতৃত্বে, জিন্নাহ সাহেবের নেতৃত্বে যখন আলাদা রাষ্ট্রের কথা চিন্তা করা হলো, তখন আবার আরেকটা ইতিহাস তৈরি হয়ে গেল। তো সেই কারণেই শেরেবাংলাকে রাজনীতিবিদ হিসাবে যত না আমরা খুঁজে পাবো, তার চেয়ে অনেক বেশি খুঁজে পাবো আমাদের দেশের একজন সমাজ সংস্কারক হিসাবে। কারণ তিনি যদি সেই দিন শিক্ষার ক্ষেত্রে এবং ঋণ ব্যবস্থার ক্ষেত্রে এবং জমি জমার মালিকানার ক্ষেত্রে, জমিদারি ব্যাপারটা উচ্ছেদ করার ক্ষেত্রে এই ঐতিহাসিক ভূমিকাটা না রাখতেন, তাহলে আমাদের আর্থসামাজিক পরিস্থিতিতে আজকে যে গুণগত পরিবর্তন, এই যে আমি দাঁড়িয়ে কথা বলছি এখানে, আমার পূর্বপুরুষরা যে, আমার বাবা, আমার দাদারা যে লেখাপড়া শিখেছেন এবং এইভাবে যে সমস্ত দেশে যে শিক্ষার প্রসার ঘটল, এটা কিন্তু হতো না। শেরেবাংলা একজন খাঁটি মুসলমান ছিলেন, শেরেবাংলা একজন খাঁটি বাঙালি ছিলেন এবং সে কারণেই তার মতো এরকম অসাম্প্রদায়িক নেতা খুব কমই আছে। শেরেবাংলা যখন প্রধানমন্ত্রী, তখন তিনি মুসলিম লীগের সঙ্গেও সরকার ভাগাভাগি করেছেন, আবার তিনি হিন্দু মহাসভার সঙ্গেও সরকার ভাগাভাগি করেছেন। আপনারা অনেকেই জানেন শ্যামাপ্রসাদ তার মন্ত্রণালয়ের অর্থমন্ত্রীর দায়িত্ব ছিল, আবার নাজিমুদ্দিনরাও তার মন্ত্রণালয়ে ছিল এক সময়। আমি আজকে আর কথা বাড়াবো না। আমি মনে করি যে যেহেতু শেরেবাংলা একে ফজলুল হকের রাজনৈতিক উত্তরাধিকারটা সঙ্গত কারণেই নাই, সেই কারণে শেরেবাংলা ফাউন্ডেশনকেই কিন্তু অনেক বেশি দায়িত্ব নিতে হবে তার এই কর্মকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং সেই কারণেই শুধুমাত্র এই দান অনুদান এবং এই ধরনের যে সমাজকর্ম, এর মধ্যেই কিন্তু শেরেবাংলা ফাউন্ডেশনকে আটকে থাকলে চলবে না। শেরেবাংলা ফাউন্ডেশনের কিন্তু কাজ আরও অনেক বড়। আমি আমার অবস্থান থেকে যতটুকু সামর্থ্য সবটাই আমি শেরেবাংলা ফাউন্ডেশনকে দিতে চাই। আমি অনুরোধ করছি, আপনারা ফাউন্ডেশন এরপরে যখন আপনাদের কর্ম পরিকল্পনা গ্রহণ করবেন, আপনারা যখন আপনাদের বাৎসরিক পরিকল্পনা হোক, 5 বছরের পরিকল্পনা হোক, যে কোনো পরিকল্পনা তৈরি করবেন, আমাকে সেই পরিকল্পনা প্রণয়নের সঙ্গে যুক্ত রাখলে আমি খুব খুশি হব। পরিশেষে আমি আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে ফাউন্ডেশনের সভাপতি হানিফ সাহেবকে, ইঞ্জিনিয়ার হানিফ সাহেবকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে, এবং অনেক দিন পরে দেখা হলো,
উনি যে মন্ত্রণালয়ের সচিব ছিলেন সেই মন্ত্রণালয়ের দায়িত্বই আমাকে মন্ত্রী হিসেবে পালন করতে হচ্ছে। এটা একটা কোইন্সিডেন্স। আমার ভালো লাগলো ওনাকে দেখে। আমি তার সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনাদের সকলের সঙ্গে আবার ভবিষ্যতে মিলিত হব এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি।